গল্পের শুরু হয় দুজন কাপলকে দেখিয়ে। তারা একটা কনসার্টে এসেছে তাদের ছেলের প্রথম গান শোনার জন্য। কিছুক্ষণ পর চং নামের এই জনপ্রিয় সিঙ্গার স্টেজে ওঠে। এরপর স্ক্রিনে একটা ভিডিও প্লে হয়। সেই ভিডিওতে শান নামের একটা ছেলেটা তার লাইফ স্টোরি শেয়ার করে। এখানে ঘটনা প্রবাহ ফ্ল্যাশব্যাকে চলে আসে। তখন শান ক্লাস 7-এর স্টুডেন্ট ছিল। তার জীবনের সব থেকে প্রিয় জিনিসটা হচ্ছে মিউজিক। আর সেই চং এর অনেক বড় একজন ভক্ত। আর সে চং এর একজন অনেক বড় ভক্ত ছিল। এছাড়াও সে একটা মিডিল ক্লাস পরিবারের ছেলে। তার বাবা মিস্টার লিথান একজন সাধারণ চাকরিজীবী। তবে সে খুব গান গেতে ভালোবাসতো। প্রায় নানা রকমের ইলেকট্রিক ডিভাইস কিনে আনতো। অযথা খরচের কারণে তার স্ত্রী সুমি অনেক কথা শোনায় তাকে। এমন সময়ে শান একটা গিটার নিয়ে বাসায় ঢোকে। সুমি জিজ্ঞেস করে এটা কোথায় পেলে। শান জানায় তার এক বন্ধুর বড় ভাই অর্ধেক দামে এটা বিক্রি করেছে তার কাছে। এরপর দেখা যায় শান ঘরে ঢুকে গিটার প্র্যাকটিস করছে। পরদিন সে স্কুলে সেই গিটার নিয়ে আসে, কিন্তু ক্লাসে সেটা বাজানো শুরু করলে ইউন নামের একটা মেয়ে রেগে যায়। ইউন এই ক্লাসের ক্যাপ্টেন। শান টিচারকে না বলার জন্য তাকে রিকোয়েস্ট করে। ইউন তার কথা শুনে টিচারকে কিছু জানায় না। তাই ছুটির পর শান তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। তাকে এমন খুশি দেখে ইউন একটু মুচকি হাসে। সেদিন তাদের স্কুলের কালচার ফেস্টিভ্যালের অডিশন নেওয়া হচ্ছিল। শান পারফর্ম করার আগে করিডোরে প্র্যাকটিস করে। এদিকে তার অসাধারণ গলার গান শুনে সবাই মুগ্ধ হচ্ছিল। এমন সময় হঠাৎ সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে দেখতে পায় সে হাসপাতালে শুয়ে আছে। সেখানে চেক আপ করার পর ডাক্তার জানায় শানের লিউকোমিয়া হয়েছে। তাকে সুস্থ করার জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। বোন ম্যারো হচ্ছে হাড়ের মধ্যে থাকা টিস্যু, যার কাজ ব্লাড সেল ও প্লেটিলেট তৈরি করা। তবে এই প্রসেস চালু করতে কিছুদিন সময় লাগবে। তাই শানকে হসপিটালে ভর্তি করা হবে এবং লাইফ সাপোর্টে রাখা হবে। এখান থেকে শুরু হয় তার জীবনের নতুন এক অধ্যায়। স্বাভাবিকভাবেই আত্মীয় স্বজনরা তাকে হাসপাতালে দেখতে আসে। তারা সাথে করে অনেক গিফট নিয়ে আসতো। তার রুমে আরও দুজন অসুস্থ ছেলে ভর্তি হয়। এই ছেলেটার নাম হচ্ছে টিয়ান। সে ছিল ফুড লাভার। একদিন শুকনো পাউরুটি খাওয়ার সময় তার গলায় আটকে যায়। এদিকে শান পানির বোতল খুলতে পারছিল না। তখন জ্যাং নামের এই ছেলেটা সেই পানির বোতল খুলে দেয়। এভাবেই তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরপর দেখানো হয় শানের টিচার ইউনকে নিয়ে তাকে দেখতে এসেছে। শানের পড়াগুলো মিস করে যাচ্ছে, সেই টিচার খুব চিন্তিত ছিল। তখন ইউন বলে, আমি প্রতিদিন এখানে এসে শানকে পড়াবো। অপরদিকে মাস্টার লিথানকে অফিসে দেখানো হয়। আর্থিক সমস্যার কারণে তার গাড়িটা একজনের কাছে বিক্রি করে দিচ্ছিল। এদিকে শান হসপিটালে খুব বোরিং বোধ করছে। তাই টিয়ান লুকিয়ে তাকে হাসপাতালের ছাদে নিয়ে আসে। এখানে হাসপাতালের কেউ তেমন আসে না। শান এখানে মুক্ত বাতাসে একটু রিল্যাক্স ফিল করছিল। কিছুক্ষণ পরে নিচে এসে দেখে জ্যাং মৃত্যুবরণ করেছে। শান বুঝতে পারে তারও শেষ পরিণতি এরকমটাই হতে পারে। এসব নিয়ে চিন্তা ভাবনা করতে তার ঘুম আসছিল না। দেখা যায় ইনস্টাগ্রামে জ্যাংয়ের ব্যাপারে একটা স্যাড পোস্ট করেছে। সেই পোস্ট দেখে জিয়া নামের এক মেয়ে তাকে মেসেজ করে। এরপর দুজন মেসেজের মাধ্যমে গল্পগুজব করছিল। জিয়া তাকে চিন্তা করতে মানা করে, কিন্তু শানের ধারণা তার বেঁচে থাকার চান্স 50%-এরও কম। এই শুনে জিয়া বলে, উই আর টু ইয়ং টু ডাই, অর্থাৎ আমরা এখনও মরার জন্য খুবই কম বয়স। এরপর দিন গুগলে সে ট্রান্সলেট করে এই লাইনগুলোর অর্থ জানতে পারে, আমরা মৃত্যুর জন্য এখনও খুবই ছোট। এরপর সে দেখে তার বাবা একটা নতুন গিটার কিনে এনেছে, কারণ আগের গিটারটা করিডোরে পড়ে ভেঙে গিয়েছিল। এই নতুন গিটার পেয়ে সে খুবই খুশি হয়। জিয়াকে মেসেজ করে বলে, আমি আজকে খুবই আনন্দিত। জিয়া জানতে পারে শানের স্বপ্ন হচ্ছে বড় একটা কনসার্টে তার নিজের লেখা মিউজিক প্লে করবে। শানের স্বপ্ন তো। এরপর সে গিটার প্র্যাকটিস করতে ছাদে চলে আসে। টিয়ানকে জানায় সে একটা নতুন ব্যান্ড তৈরি করার চিন্তা করছে। তখনই সেখানে একটি অসুস্থ মেয়ে চলে আসে। তাকে ধরার জন্য শান দৌড় দেয়। এদিকে কিম নামের একটি ছেলেকে দেখানো হয়, সে ছাদে বসে গেম খেলতো। সে শানদের চেঁচামেচি শুনে খুব রেগে যায় এবং তাদের সাথে খুব বাজে আচরণ করে।
এবং তাদের সাথে সন্ধ্যাবেলা ইউন আসে শানকে পড়ানোর জন্য। শানের হাতে ইঞ্জেকশনের ক্ষতচিহ্ন তৈরি হয়েছিল, যা দেখে ইউন খুব কষ্ট পেতে থাকে। এরপর রাতের বেলা শান গিটারের সুর রেকর্ড করে জিয়াকে পাঠায়। এভাবে দিনের বেশিরভাগ সময় দুজন মেসেজে কথা বলতো। একদিন শান ছাদে প্র্যাকটিস করার সময় আবারও কিম রেগে যায়। তবে এবার সে শানের হাত থেকে গিটার নিয়ে বাজাতে শুরু করে। সে খুব প্রফেশনালভাবে গিটার বাজাচ্ছিল, যা শুনে শানরা অবাক হয়ে যায়। শান তাকে অফার করে তার ব্যান্ডে যুক্ত হওয়ার জন্য, কিন্তু তখনই কিমের নাক থেকে রক্ত পড়তে থাকে। এর ফলে সে অজ্ঞান হয়ে যায়। তার কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। শান জানতে পারে কিমের লিউকোমিয়া হয়েছে, তবে সে বেঁচে থাকার ইচ্ছাই হারিয়ে ফেলছিল। রাতের বেলা জিয়া তাকে জিজ্ঞেস করে, তোমার ব্যান্ডের নাম কি রাখবে? শান জানায় এই ব্যাপারে কিছু ভেবে রাখিনি। এদিকে ডাক্তার শানের বাবা মাকে জানায় দ্রুত শানের চিকিৎসা শুরু করা হবে। চিকিৎসার সময় শানের শরীর আরও দুর্বল হয়ে যাবে, তাই আরও ভালোভাবে তার দেখাশোনা করতে হবে। এর পরদিন তারা ছাদে বসে আড্ডা দিচ্ছিল। আজকেই ইউনো এসেছে তাদের ব্যান্ডে যুক্ত হওয়ার জন্য। শান তার এই ছোট্ট ব্যান্ডের নাম রাখে উই আর টু ইয়াং টু ডাই। এরপর সবাই খুব আনন্দ করে এই সুন্দর সময়গুলো পার করছিল। ইউন তার ক্যামেরাতে এই সুন্দর মুহূর্তগুলো ভিডিও করে রাখছিল। এর পরদিন থেকে শানের ট্রিটমেন্ট চালু হয়। এতে তার শরীর খুব দুর্বল হয়ে পড়ে। জিয়াকে মেসেজ করে জানায় তার একদম ভালো লাগছে না, এছাড়া তার চুলগুলো ধীরে ধীরে পড়ে যাচ্ছে। এই শুনে জিয়া তার জন্য একটা পার্সেল পাঠায়। শান দেখে তার জন্য অনেকগুলো টুপি উপহার হিসাবে পাঠিয়েছে। এই দেখে সে একটু মুচকি হেসে। এর পরদিন নার্স এসে বলে তার চুলগুলো সম্পূর্ণ ফেলে দিতে হবে। এই শুনে শান অনেক কষ্ট পায়। সে তার চুলগুলো ফেলতে চায় না। সুমি তাকে হাসির গল্প শুনিয়ে মন ভালো করার চেষ্টা করে, কিন্তু শান তার উপর উল্টো রেগে যায়। বলে আমাকেই কেন অসুস্থ হতে হলো, এখনও আমার পুরো লাইফ বাকি। সুমি ইমোশনাল হয়ে তার উপর চেঁচামেচি করে। সে নিজেও শানের চুল ফেলতে চায় না, কিন্তু চিকিৎসা করাতে হলে চুলগুলো যে ফেলতেই হবে। এই বলে সে বাইরে চলে যায়। তখন লিথান তাকে দেখতে আসে। শান তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। লিথানও তার চোখের পানি ধরে রাখতে পারে না। এদিকে সুমিও বাইরে বসে কান্না করছিল। অবশেষে শানের চুলগুলো কেটে ফেলা হয়। এরপর থেকে নিয়মিত তাকে থেরাপি দেওয়া হতো। কিছুদিন পর ইউন তাকে দেখতে আসে। তখন শান তার গিটার নিয়ে ব্যস্ত ছিল। ইউন পেছন থেকেই তার একটা ছবি তুলে রাখে। এরপর শান তাকে নিয়ে ছাদে চলে আসে। সেখানে কিম গেম খেলছিল। সে শানকে দেখে বুঝতে পারে তার থেরাপি শুরু হয়েছে। বলে আমার থেরাপি অনেক আগে শুরু হয়েছিল। শান এখন জানে কিমের কেমন অনুভূতি হয়। এরপর দুজনে বসে কথা বলে। কিম একসময় একটা ব্যান্ডের সাথে যুক্ত ছিল। সেই ব্যান্ডে পিয়ানো বাজাতো সে, কিন্তু হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায়। একদিন রিহার্সাল করতে গিয়ে দেখে তার বদলে নতুন একজনকে নেওয়া হয়েছে। সেদিন কিম খুব কষ্ট পেয়েছিল। তার ধারণা যেহেতু সে খুব দ্রুত মারা যাবে, তাই ব্যান্ড থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। শান বলে আমাদের এই ব্যান্ড তোমাকে কখনো বের করে দিব না, কারণ আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ, এবং মিউজিকের মাধ্যমে পুরো বিশ্ব জয় করব। তার এই কথা শুনে কিম খুবই মোটিভেটেড হয়। এর পরদিন তাদের ব্যান্ডে যুক্ত হয়ে যায়। দেখা যায় তার পিয়ানোটা ছাদে এনে বাজাতে শুরু করেছে। এরপর টিয়ানের জন্য ছোট্ট একটা ড্রাম বানিয়ে দেয়। তারা সবাই মিলে খুব মজা করে। শান এই মুহূর্তগুলো বেশ এনজয় করছিল। এর পাশাপাশি জিয়াকেও মেসেজ করে তার আনন্দ ভাগ করে নেয়। এভাবে প্রতিদিন তারা ছাদে এসে প্র্যাকটিস করে, একসাথে সবাই মজা করে। অপরদিকে ডক্টর সুমিকে জানায় শানের ট্রান্সপ্ল্যান্টের জন্য ডোনার পাওয়া গেছে। এই শুনে সুমির খুব মন খারাপ হয়। লিথান কাজ শেষে হসপিটালে আসে। সুমি তাকে জানায় শানের চিকিৎসা করাতে আরও অনেক টাকার প্রয়োজন। তাদের গাড়িটা বিক্রি করে দেওয়ার পরেও টাকার কমতি হয়ে গেছে, তাই সে লিথানকে টাকার ব্যবস্থা করতে বলে, কারণ লিথান অনেকের কাছে টাকা পায়। এসব বিষয় নিয়ে সুমি রাগান্বিত হয়ে ঝগড়া করে এবং বলে আমাদের উচিত আর একটা সন্তান নেওয়ার। এমন সময় শান এসে তাদের কথা শুনে ফেলে, তবে সে রাগ করে না।
উল্টো হাসিমুখে বলে, আমি একটা ছোট্ট বোন চাই, তবে এরূপ আমাকে দূরে ঠেলে দিও না। সুমি তাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে সবসময় ভালোবেসে যাব। এরপর সুমি তাদের বাড়িটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও এই ঘরের প্রতিটা কোণায় তাদের স্মৃতি জড়িয়ে আছে। লিথান ইমোশনাল হয়ে বলে, শান পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আমরা এর থেকেও বড় একটা বাড়ি তৈরি করব। এরপর দেখা যায় তারা নতুন বাসায় শিফট হচ্ছে। এদিকে ইউন ছোটোখাটো একটা কনসার্ট করার আইডিয়া দেয়। এই বিষয়ে নার্সকে জিজ্ঞেস করলে সে জানায়, প্রথমে তাদের সবার পারমিশন নিতে হবে, কিন্তু শানের মা এবং বাকিরা তাদের পারমিশন দিতে চায় না। তখন লিথান ডক্টরকে রিকোয়েস্ট করে কনসার্টের জন্য রাজি করায়। এরপর দেখানো হয় হসপিটালের ছাদে আয়োজন করা হয়েছে। সেখানে শানরা খুব সুন্দরভাবে পারফর্ম করে। পেশেন্ট থেকে শুরু করে সবাই তাদের পারফরমেন্সে মুগ্ধ হয়ে যায়। সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল। দিনের বেশিরভাগ সময় তারা মিউজিক নিয়ে ব্যস্ত থাকত। কিন্তু একদিন হঠাৎ করেই টিয়ান মৃত্যুবরণ করে। এই ঘটনায় শান প্রচণ্ড ভেঙে পড়ে। দেখা যায় ছাদে এসে মন খারাপ করে বসে থাকে। কাছের বন্ধুর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না। তখন ছোট্ট মেয়েটা এসে তার পিঠে হাত বুলিয়ে দেয়। এরপর দুজনে আকাশের দিকে টিয়ানের জন্য প্রার্থনা করে। এর কিছুদিন পরে কিমের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট শুরু হয়। তাই তাকে সম্পূর্ণ আলাদাভাবে রাখা হয়। খুব সম্ভবত সে সুস্থ হয়ে উঠবে। তাই শান জিয়াকে মেসেজ করে জানায় সে অনেক খুশি। এছাড়া তার থেরাপি সেশনগুলো চলমান ছিল। ডক্টর পরীক্ষা করে জানায় তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, উন্নতির দিকে যাচ্ছে। চাইলে কিছুদিন বাইরে থেকে ঘুরে আসতে পারে। এই শুনে সুমি আর লিথান অনেক আনন্দিত হয়। এরপর তাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে। এরপর তাকে শানদের এই নতুন বাড়িটা আগের তুলনায় অনেক ছোট। তবে শান দেখে তার বাবা তার রুমটা আগের মতোই রাখার চেষ্টা করেছে। তারা বলে আগের বাসা থেকে নাকি হসপিটাল অনেক দূর হয়ে যেত, তাই কিছুদিনের জন্য এখানে শিফট হয়েছে। শান সুস্থ হয়ে গেলে নতুন বাড়িতে চলে যাবে। অর্থাৎ তারা মিথ্যা কথা বলেছিল। শান জিয়াকে মেসেজ করে বলে সে তার আগের বাড়িটা খুব মিস করে। পরদিন সুমি তাকে স্কুলে দিতে আসে। তখন জিয়াকে জানায় সে খুব নার্ভাস ফিল করছে। এরপর স্কুলের ব্রেক টাইম এক জায়গা থেকে চুপ করে বসে থাকতে দেখা যায় শানকে। তখন ইউন এসে একটা ইয়ারফোন তার কানে দেয়। এভাবে দুজন একসাথে মিউজিক শোনে। টিফিন টাইমে শানের বন্ধুরা খুব সুস্বাদু খাবার খাচ্ছিল, কিন্তু তাকে শুধু সবজি খেতে হয়। এই কারণে সে খুব মন খারাপ করে থাকে এবং জিয়াকে মেসেজ করে এই বিষয়ে বলে। এভাবে জিয়া তার মনের আরও অনেক কথা জানায়, কিন্তু জিয়া তার কথার কোনো উত্তর দিচ্ছিল না। একদিন সুমি তার জন্য একটা পবিত্র তাবিজ নিয়ে আসে। তাবিজের ভিতর পবিত্রতা কি আছে? তার বিশ্বাসের মাধ্যমে তার ছেলে দ্রুত সুস্থ হয়ে যাবে। যদিও সে জানে সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া এটা কখনোই সম্ভব নয়। এটা সত্যি কথা। তখন শান তার মাকে বলে, আমার এক অনলাইন ফ্রেন্ড কিছুদিন যাবৎ কোনো রিপ্লাই করছে না। মনে হয় সে আমার উপর রেগে আছে। সুমি বলে, এমন কিছুই না, হয়তো সে ব্যস্ত। শান তার সেই তাবিজটা একটা খামের ভিতর ভরে জিয়া এর অ্যাড্রেসে পাঠিয়ে দেয়। কারণ জিয়া একবার তাকে বলেছিল সেও খুব অসুস্থ। এভাবে আরও কিছুদিন কেটে যায়। জিয়া এখনও তাকে রিপ্লাই করেনি। স্কুলের করিডোরে শান আবার অজ্ঞান হয়ে যায়। ডক্টর শানের বাবা মাকে জানায় শানের হঠাৎ করে শরীর দুর্বল হয়ে পড়েছে। এর ফলে আগের থেকেও শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। এই শুনে সুমি প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। কান্না করে ডাক্তারকে বলে, শখের বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি, প্রয়োজন হলে আরও চেষ্টা করব, তবুও যেন তার ছেলে বেঁচে থাকে। কিন্তু ডক্টরের কিছুই করার নেই। সব কিছু এখন ভাগ্যের উপর নির্ভর করছে। সেদিন শহরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যে ইউন হসপিটালে চলে আসে। দেখতে পায় এখনও শানের জ্ঞান ফিরে আসেনি। এখানে আমরা সেই পবিত্র তাবিজটা ইউনের কাছে দেখতে পাই। অর্থাৎ সে জিয়া নামের ফেক অ্যাকাউন্ট দিয়ে শানের সাথে কথা বলতো, যাতে সে তার মনোবল ধরে রাখতে পারে। শান যেন দ্রুত জ্ঞান ফিরে পায়, এর জন্য ইউন অনেক প্রার্থনা করে। এরপর থেকে প্রায় সময়ই শান অজ্ঞান হয়ে যেত এবং কয়েকদিন পর জ্ঞান ফিরে পেত। এভাবেই তার দিন কাটছিল।
একদিন তার বাবা এসে দেখে সে এখনো ব্রেকফাস্ট করেনি। এর কারণ জিজ্ঞেস করলে শান বলে তার খুব মাথা ব্যথা করছিল। লিথান বলে মার্কেট থেকে তার জন্য মেডিসিন কিনতে যাব, কিন্তু সুমি কারণ বাহিরের কোনো কিছুই খাওয়া তার জন্য ক্ষতিকর। সে তার জন্য ঘরোয়া উপায়ে এক ধরনের চা বানায়। এটা খেলে শানের উপকার হবে। এর কোনো স্বাদ নেই, তবুও শানকে এটা খেতে হয়। এরপর দেখানো হয় ইউন তার জন্য অনেকগুলো লেটার নিয়ে এসেছে। শান পড়ে দেখে তার ক্লাসমেটরা তার সুস্থতা কামনা করছে, কিন্তু আসলে এগুলো ইয়ন নিজেই লিখেছিল। ক্লাসমেটদের মাধ্যমে তার কাছে পাঠিয়েছে, যাতে শানভাবে তাকে সবাই আবার স্কুলে দেখতে চায়। ইয়ন তাকে প্রমিস করতে বলে যেন সে সুস্থ হয়ে দ্রুত ক্লাসে ফিরে যায়। এখানে শান তাকে একটা সাহায্য করতে বলে। এরপর দেখানো হয় শান তাকে নিয়ে একটা সুন্দর বিচে ঘুরতে এসেছে। সে প্রায় সময় এখানে সাইকেল নিয়ে ঘুরতে আসতো। এটা ছিল তার খুব পছন্দের একটা জায়গা। দেখা যায় ইউনের শানের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। সেখানে শান খুব পছন্দ করত, কিন্তু মুখ ফুটে কখনো বলতে পারতো না যে সে শানকে পছন্দ করে। তবে শান ঠিকই তার মনের অবস্থা বুঝতে পারে, এবং সে এটাও জানে জিয়া নামের সে অ্যাকাউন্ট ইউনের ছিল, এবং শুনে ইউনের চোখে পানি চলে আসে। এরপর দেখানো হয় শান তার বাবা মার সাথে একান্তে সময় কাটাচ্ছে। কিছুদিন পরে তার জন্মদিন। লিথান তাকে গিফটের কথা জিজ্ঞেস করে। শান তাদেরকে বলে আমার কিছুই লাগবে না, এছাড়াও সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেয়, কারণ বাবা মা হিসাবে এমন ভালো দুজন মানুষ পেয়েছে। তাই তার জীবনের সবথেকে বড় উপহার তার নিজের বাবা মাই। এমন ইমোশনাল কথা শুনে সুমি ও লিথানের চোখ ভিজে যায়। এমন সুন্দর মুহূর্তটাই ছিল শানের শেষ দিন। সে তার জন্মদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে না, পাড়ি জমায় না ফেরার দেশে। তার মৃত্যুর বেশ কয়েকদিন পার হয়ে গেলেও সুমি এখনো তার শোক কাটিয়ে উঠতে পারেনি। শানের এভাবে চলে যাওয়া সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। লিথান এক ধরনের চা খেতে খুব ভালো পছন্দ করত, কারণ শানের এগুলো খুব পছন্দ ছিল। তাকে ছাড়া এগুলো গলা দিয়ে নামবে না। এরপর দেখা যায় লিথান শানের সাইকেলের পাশে এসে কান্না করছে। এদিকে সুমি তার রুমে এসে শানের জন্য আবারও কান্না করতে থাকে। তার স্কুলের ড্রেসটা বুকে জড়িয়ে ধরে। সে শানকে খুব মিস করছিল। দেখা যায় সে ঘুমের ওষুধ খেয়ে জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তখনই আবার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে ইউন একটা পার্সেল নিয়ে এসেছে। এটা শান মারা যাওয়ার আগে তার মায়ের কাছে পৌঁছে দিতে বলেছিল। এর সাথে একটা চিঠিও পাঠিয়েছে। সুমি ঘরে গিয়ে চিঠি পড়তে শুরু করে। সেই চিঠিতে শান লিখেছিল, আমিও তোমাদেরকে খুব মিস করছি, তবে এখন আর আমাকে ট্রিটমেন্টের কষ্ট ভোগ করতে হয় না, তাই আমার কথা ভেবে কষ্ট পেও না। এরপর সে তাদের কাছে তার শেষ ইচ্ছের কথা প্রকাশ করে। সেই পার্সেলের মধ্যে একটা পেন ড্রাইভ ছিল, যেখানে শানের তৈরি করা একটা গান রয়েছে। শানের ইচ্ছা সেই গানটা তার প্রিয় সিঙ্গার চং এর সাথে স্টেজে পারফর্ম করবে, তাই সেই পেন ড্রাইভটা চংয়ের কাছে পৌঁছে দিতে হবে। তো এরপর দেখা যায় ইউনরা চংয়ের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়। এদিকে হসপিটালের ডক্টর, নার্স, এমনকি সেই বাচ্চা মেয়েটা পর্যন্ত চংয়ের কাছে চিঠি লিখে পাঠায়, যাতে চং শানের তৈরি গানটা কনসার্টে প্লে করে। এছাড়াও কিম এমন সুস্থ হয়ে উঠেছিল, সেও চিঠি লিখে। সবাই শানের ব্যাপারে খুব ভালো কথা লিখতে থাকে, কিন্তু সেগুলো তার কাছে পৌঁছায় না। এদিকে শানের বাবা মা আপ্রাণ চেষ্টা করছিল চংয়ের সাথে দেখা করার জন্য। দিন রাত সবসময় তারা শুধু চংকে সেই পেনড্রাইভ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকতো, কিন্তু চংয়ের সাথে দেখা করা এত সহজ ছিল না। একদিন লিথান দেখে তাদের শহরেই চং কনসার্ট করবে, এবং এয়ারপোর্টে গেলে চংকে সরাসরি দেখতে পারবে। তো লিথান আর সুমিত তার সাথে দেখা করার জন্য এয়ারপোর্টে চলে আসে, এবং শানের পার্সেল আর চিঠিগুলো চংকে দিয়ে বলে, এগুলো আমার ছেলে পাঠিয়েছে, দয়া করে এগুলো পড়বেন। রাতের বেলা চং সেগুলো পড়া শুরু করে। শান লিখেছিল, এই চিঠি পাওয়ার অর্থ হচ্ছে আমি এর জীবিত নাই, তবে আমার স্বপ্ন ছিল আপনার সাথে এক স্টেজে পারফর্ম করা, সেটা আর হয়ে উঠল না।
আপনার কনসার্টে আমার লেখা এই গানগুলো প্লে করবেন। শান সেদিন বিচে গিয়ে একটা ভিডিও রেকর্ড করছিল। সে ভিডিওতে ইয়ং তার প্রথম বা শেষ গানটা রেকর্ড করছিল। দেখা যায় চং সব কিছু পরে তার অনুভূতি বুঝতে পেরেছে, তাই সে স্টেজে উঠে শানের ভিডিওটা প্লে করে। শান দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলে। প্রথমে তার নাম পরিচয় দেয়, এরপর সে তার পুরো লাইফের স্টোরি শেয়ার করে। শেষে বলে, আমার প্রথম গানটা বাবা মায়ের জন্য উৎসর্গ করছি। এই বলে তার গান কনসার্ট করে। তার সাথে তাল মিলিয়ে চং পারফর্ম করছিল। সেখানে উপস্থিত দর্শকরাই পুরো ঘটনায় একদম ইমোশনাল হয়ে যায়। সেই কনসার্টে লিটানো সুমির পাশাপাশি কিম ও হসপিটালের বাকিরাও এসেছিল। এই ইমোশনাল গানটা সবার হৃদয় ছুঁয়ে যায়। সে যেন শান নিজেই এই গানটা গাচ্ছে, যদিও শান আর বেঁচে নেই। তবে বাস্তবে বেঁচে না থাকলেও এই মানুষগুলোর জীবনে সে আজীবন বেঁচে থাকবে। আর এখানেই গল্পটার সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটা? অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন এবং সিরিজের এক্সপ্লেনেশন দেখার জন্য। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।